ওকে, এখন আমরা কিন্তু পুরো একটা ম্যাচ জেরে একটু করেছি, পুরো একটা ম্যাচ জেরে একটু হয়েছে। এটা মেনলি ইউজ করা হয় প্রোটিন সেপারেশনের জন্য। এটা ডিএনএ আর এনএ এটা যেটি সেপারেট করা হয়, যেটা যায় যদি ডিএনএ আর এনএ সাইজ অনেক ছোট হয়, অর্থাৎ বেস পেয়ার রেঞ্জ করে ডিএনএ আর এনএ কে আমরা এটার মাধ্যমে সেপারেট করতে পারি। তো এটা মেন কাহিনী হচ্ছে, এটাও সেম ভাবে পোর্ট তৈরি করানোর বা শিপিং প্রসেস এটা সেপারেট করে। এবং প্রোটিন সাইজের রেঞ্জ হচ্ছে 5 থেকে 250 কিলো ডালটন, 5 থেকে 250 কিলো ডালটন রেঞ্জে এটা প্রোটিনকে সেপারেট করতে পারে। ওকে, এটা মেন প্রথম আবিষ্কার করছে অনস্টিন অ্যান্ড ডেভিস। অনস্টিন এবং নেটিভ পেজ আবিষ্কার করছে। কি জন্য আবিষ্কার করছে? সেপারেশন অফ সেরাম প্রোটিন, সেপারেট করার জন্য আবিষ্কার করছে। তখন তারা কোনো নন রিডিউসিং এজেন্ট ইউজ করতো না, ডিনেচারেশন ডিনেচারেটিং এজেন্ট ইউজ করতো না স্যাম্পল ব্যাপার হিসেবে। তো এই জন্য এই যে প্রোটিনটার কোনো 3D স্ট্রাকচারের কোনো চেঞ্জ হতো না। এটা এই যে নেটিভ পেজের মেন অ্যাডভান্টেজ ছিল, কিন্তু এটাই আবার নেটিভ পেজের মেইন ডিসঅ্যাডভান্টেজ। কারণ এই যে এই কারণে, যেহেতু এটা 3D স্ট্রাকচার হিসেবে এটা সেপারেট হতো, সেহেতু এটার কোনো আমরা সাইজ নির্ধারণ করতে পারতাম না। কারণ কারণ এই যে এটার যে এই ডাটাগুলো ডিফিকাল্ট হতো ইন্টারপ্রেট করার জন্য। কারণ এটা যে কমপ্লেক্স কম্বিনেশন অফ ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতো, মাল্টি সাবইউনিট কমপ্লেক্স হিসেবে সেপারেট হতো, এবং এটা নেটিভ চার্জটা প্রিজার্ভ থাকতো। যেহেতু সেহেতু যে এটা যখন আমরা ইলেকট্রিক ফিল্ডে রান করি, তখন যেহেতু প্রোটিনের পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, এটা একবার পজিটিভ দিকে রান করতে একবার নেগেটিভ দিকে রান করতে, ওই জন্য আনপ্রেডিক্টেবল কিছু প্যাটার্ন দেখাতো। এই জন্য আমরা সুনির্দিষ্টভাবে এটা সাইজ নির্ধারণ করতে এবং ওয়েট নির্ধারণ করতে পারতাম না। এই জন্য এই জিনিসটাকে ওভারকাম করার জন্য 1970 সালে রামেলি এই পিস সিস্টেমকে মডিফাই করছে, এসডিএস ইউজ করে। এসডিএস হচ্ছে সোডিয়াম ডিওরোজাল সালফেট। এটা মেনলি এক ধরনের ডিটারজেন্ট, যেটা দিয়ে মেনলি যে আমরা প্রোটিনকে নেগেটিভলি চার্জ করে ফেলি। অর্থাৎ এসডিএস যখন ইউজ করবো, প্রোটিনের চারদিকে একটা নেগেটিভলি কোট হয়ে যায়, নেগেটিভলি কোটেড হয়ে থাকে, এবং এটা প্রোটিনকে 3D অর্থাৎ নেগেটিভ স্ট্রাকচার থেকে এটা লিনিয়ার স্ট্রাকচারে কনভার্ট করে এসডিএসটা। তো এটা হচ্ছে মেন কাহিনী এখানে, যে তাহলে এসডিএস এর দুইটা কাজ, এটা নেগেটিভলি কোটেড করে প্রোটিন, এবং এটা লিনিয়ার স্ট্রাকচারে কনভার্ট করে। তো এরপরে আসি আমরা বাফার সিস্টেমে। টু টাইপ অফ বাফার সিস্টেম ইউজ করে, একটা হচ্ছে কন্টিনিউয়াস বাফার সিস্টেম আর একটা ডিসকন্টিনিউয়াস বাফার সিস্টেম। কন্টিনিউয়াস বাফার সিস্টেম স্যাম্পল বাফার, অর্থাৎ স্যাম্পল তৈরির জন্য যে বাফার ইউজ করা হয়, এবং রানিং বাফার, রান রান করার জন্য অর্থাৎ জেল তৈরি করার জন্য যে বাফার ইউজ করা হয়, জেলের মধ্যে যে বাফার দেওয়া হয়, ওই দুইটা বাফার আলাদা। সরি, কন্টিনিউয়াস বাফারের সেম এবং ডিসকন্টিনিউয়াস বাফারের দুইটা আলাদা। এটাই হচ্ছে কন্টিনিউয়াস বাফার এবং ডিসকন্টিনিউয়াস বাফারের মধ্যে ডিফারেন্স। এবং এরপর আছে জেল, কন্টিনিউয়াস জেল, ডিসকন্টিনিউয়াস জেল। কন্টিনিউয়াস জেলে মেনলি কন্টিনিউয়াস জেলে মেনলি এক ধরনের, মানে কি, যে জেলটা তৈরি হবে ওই জেলটা এক ধরনের একটা রেমার সলিউশন দিয়ে তৈরি করা হয়। আর ডিসকন্টিনিউয়াস জেল টু একটা রেমার সলিউশন, দুই ধরনের একটা রেমার সলিউশন দিয়ে তৈরি করা হয়। অর্থাৎ এই যে দুই ধরনের একটা রেমার সলিউশন দিয়ে তৈরি করা হয় ডিসকন্টিনিউয়াস জেলে, একটা হয় স্ট্যাকিং জেল আর একটা হয় রিজলভিং জেল। স্ট্যাকিং জেলে এগারোসের পরিমাণ খুবই কম থাকে, এই জন্য এটার পোর্ট সাইজ বড় হয়। আর রিজলভিং জেলে এগারোসের পরিমাণ অনেক বেশি থাকে, এই জন্য এটার পোর্ট সাইজ অনেক ছোট হয়। এই যে আমরা উপরে ফিগারে দেখতেছি স্ট্যাকিং জেল আর রিজলভিং জেল। তো স্ট্যাকিং জেলের মেইন কাজ হচ্ছে, যখন ডিএনএ আর এনএ গুলো আমরা ওয়েলের মধ্যে দিব, স্ট্যাকিং জেল ওখানে থাকে, এবং স্ট্যাকিং জেলের কারণে এটা ডিএনএ আর এনএ প্রোটিন গুলো এই যে এখানে এই যে স্ট্যাকিং জেলে একটা লাইন বরাবর সিরিয়ালি এসে দাঁড়ায়। যেমন আমরা দৌড় প্রতিযোগিতায় সবাই একটা লাইনে দাঁড়ায়, ওইরকম একটা লাইনে দাঁড়ায়।
দেন আস্তে আস্তে ইলেকট্রিক ফিল্ড যখন দিবেন দেন আস্তে আস্তে এটা রিজলভিং জেলে সেপারেট হতে থাকে। ওকে, এটা হচ্ছে স্ট্যাকিং জেলের মেন কাহিনী, মেনলি স্ট্যাক করে রাখে স্ট্যাকিং জেলটা। স্ট্যাক করে একটা সুনির্দিষ্ট চলার একটা সুনির্দিষ্ট ইয়ে দেয়, যাতে সবাই সমানভাবে চলতে পারে, একই সময়ে সবাই রান হতে পারে, আগে পরে যাতে রান না হয়। তো ওই জন্য এখানে মেনলি গ্লাইসিন ইউজ করা হয়। গ্লাইসিন প্রোটিন জেল সিস্টেম এটা। এখন গ্লিস হচ্ছে এসসিএল, গ্লিস এসসিএল, আর হচ্ছে গ্লাইসিন। গ্লাইসিন প্রোটিনটা মেনলি, প্রোটিনটাকে মেনলি গ্লাইসিন আর ক্লোরাইড এটা স্ট্যাক করে রাখে। এই যে মাঝখানে প্রোটিন আছে আর গ্লাইসিন উপরে, ক্লোরিক নিচে, অর্থাৎ গ্লাইসিনটা কাজ করে গ্লাইসিনটা কাজ করে মেনলি যে লিডিং, সরি টেলিং হিসেবে, আর ক্লোরাইডটা কাজ করে লিডিং হিসেবে। তখন এভাবে এটা স্ট্যাকিং জেলে এটা স্ট্যাক করে রাখে। দেন এটা রিজর্ভিং জেলে যখন যায় এটা আলাদা, গ্লাইসিন ক্লোরিন আলাদা হয়ে যায়, এবং প্রোটিন প্রোটিনগুলো এদের সাইজ এবং সাইজ অনুযায়ী এরা নির্দিষ্ট ইয়েতে সেপারেট হতে থাকে বিভিন্ন পিকে, ব্যান্ড তৈরি করে বিভিন্ন জায়গায়। তো এরপরে আছে, আচ্ছা, স্ট্যাকিং যেটা আরেকটা কাজ হচ্ছে সেটা রেজুলেশন বাড়ায়, ইমপ্রুভ দ্য রেজুলেশন অফ দ্য ব্যান্ড জেল। আর আর দুই ধরনের জেল আছে, মিনি এবং মিডি প্রোটিন জেল। মিনি জেল হচ্ছে যে মানে কি কম ওয়াইডের, আর মিডি জেল হচ্ছে বেশি লার্জ ওয়াইডার ওয়াইডার একটা জেল সিস্টেম, যেটার মধ্যে অনেকগুলা ওয়েল আমরা ইয়ে করতে পারি, এবং অনেকগুলা স্যাম্পল আমরা এখানে ওখানে দিতে পারি, অনেকগুলো স্যাম্পল আমরা সেপারেট করতে পারি মিডি জেলে। ওকে, এখন আমরা পড়বো কেমিস্ট্রি অফ অ্যাক্রিলামাইড পলিমারাইজেশন। The polymerized gel used to separate protein are formed by chemical. আচ্ছা, পলিমারাইজেশন অ্যাক্রিলামাইড কেমনে তৈরি হয়? অ্যাক্রিলামাইড হচ্ছে, অ্যাক্রিলামাইড পলিমারাইজেশন হচ্ছে একটা অ্যাক্রিলামাইড এবং এনএন মিথিলিন বিস অ্যাক্রিলামাইডের একটা পলিমার। এই পলিমারটা তৈরি হয় অ্যাক্রিলামাইড এবং একটা ক্রস লিঙ্কিং এজেন্ট এনএন মিথিলিন বিস অ্যাক্রিলামাইডের পলিমার। তো এই দুইটা পলিমার হয়ে ক্রস লিঙ্কিং হয়ে অনেকগুলো পোর্ট তৈরি করে। এখন আমরা এই দুইটার কনসেন্ট্রেশনকে কম বেশি করে পোস্ট সাইজটা বড় ছোট করতে পারি। যে কোনো একটার কনসেন্ট্রেশন বাড়াই দিলে এখানে প্রচুর পরিমাণে, সরি, অনেক ছোট পরিমাণে যে পোর্ট তৈরি হবে। এখন আমরা পড়বো পলিমারাইজেশন কেমনে। পলিমারাইজেশন হওয়ার জন্য একটা ফ্রি রেডিক্যাল, অক্সিজেন ফ্রি রেডিক্যাল প্রয়োজন। এই অক্সিজেন ফ্রি রেডিক্যালটা মেইনলি ভিনাইল গ্রুপ, আর ভিনাইল গ্রুপ একটা অ্যামাইড যেমন বিশ একটা অ্যামাইডের ভিনাইল গ্রুপের সাথে রিয়েক্ট করে, ভিনাইল গ্রুপের সাথে রিয়েক্ট করে এটা যে পলিমারাইজ করে। এখন আমাদের এখন লাগবে কি অক্সিজেন ফ্রি রেডিক্যাল। অক্সিজেন ফ্রি রেডিক্যালটা আমরা কোত্থেকে পাবো? অক্সিজেন ফ্রি রেডিক্যাল পাবো দুইটা ক্যাটালিস্টের বিক্রিয়ার মাধ্যমে। এই ক্যাটালিস্ট দুইটা হলো অ্যামোনিয়াম পারসালফেট, এবং আরেকটা সেকেন্ড ক্যাটালিস্ট হলো টেট্রামিথাইল ইথিলিন ডাইমিন, টেট্রামিথাইল ইথিলিন ডাইমিন। এই দুইটার মাধ্যমে এই দুইটা রিয়েকশনের মাধ্যমে আমরা মেনলি এই যে এই দুইটা রিয়েকশনের মাধ্যমে আমরা ফ্রি অক্সিজেন ফ্রি রেডিক্যাল, ওই অক্সিজেন ফ্রি রেডিক্যালটা এই যে এদের পলিমারাইজেশনে হেল্প করে। তারপর এখানে আছে আমরা প্রিপারেশন অফ দ্য জেল, স্ট্যাকিং জেল আর রিজলভিং জেল। স্ট্যাকিং জেল, যদি আমরা আগে বলছি স্ট্যাকিং জেলে 11 পরিমাণ কেমন থাকবে, একটা এমআইএর পরিমাণ কেমন থাকবে, কম থাকবে, অর্থাৎ 5% থাকবে। আর রিজলভিং জেলে একটা এমআইএর পরিমাণ কেমন থাকবে, বেশি থাকবে, কারণ স্ট্যাকিং জেলে আমাদের পোর্ট সাইজ লার্জ হয়, আর রিজলভিং জেলে পোর্ট সাইজ ছোট হয়, কারণ রিজলভিং জেলে আমাদের মেনলি প্রোটিনগুলো সেপারেট হয়। আচ্ছা, স্ট্যাকিং জেলের পিএইচ হচ্ছে 6.8, আর রিজলভিং জেলের পিএইচ হচ্ছে 8.8, আবার কিছু জায়গায় দেওয়া আছে 8.6ও দেওয়া আছে। ওকে, হোয়াট পার্সেন্ট জেল ইউ উইল মেক। এখন বিভিন্ন ধরনের পার্সেন্টেজে, অ্যাক্রিলামাইড পার্সেন্টেজে বিভিন্ন ধরনের প্রোটিন সাইজ সেপারেট হয়। এই জিনিসটা আমরা মুখস্থ করবো, এই জিনিসটা আমার পরীক্ষার জন্য লাগবে। ওকে, প্রিপারেশন অফ জেল। স্ট্যাকিং জেল এর প্রিপারেশনের জন্য এই যে কম্পোনেন্ট গুলো এখানে কেমনে প্রিপেয়ার করবো, এগুলো কম্পোনেন্ট দেওয়া আছে। আর সেপারেটিং জেলের কম্পোনেন্ট গুলো এখানে দেওয়া আছে, লাগবে না ওটাই সব মুখস্থ করা।
ওকে, এখন আসবো আমরা রানিং ব্যাপার। এই যে রানিং ব্যাপারে হিসেবে আমরা রানিং ব্যাপার হিসেবে আমরা ইউজ করব ট্রিস, গ্লাইসিন এবং এসডিএস। ট্রিস, গ্লাইসিন, এইচজিএস, ওই যে বললাম ওই যে 8.3 PS, আর উপরে ওইখানে বলছিলাম ওইখানে দেওয়া ছিল 8.8, দুইটাই সেম জিনিস, যে কোনো একটা লিখতে হবে। ট্রিস আর গ্লাইসিন। এখন এই যে রানিং ব্যাপারে আমরা টিসি ইউজ করবো, গ্লাইসিন ইউজ করবো, জিএস ইউজ করবো। জিএস এর কাজটা কি বললাম, সোডিয়াম ডিউরেসেল সালফেট, এটা নেগেটিভলি কোটেড করে আর লিনিয়ার স্ট্রাকচার দিতে সাহায্য করে। আর গ্লাইসিনের কাজ কি? গ্লাইসিনের মেইন কাজ হচ্ছে গ্লাইসিনটা মেনলি গ্লাইসিনটা মেনলি ইউজ করে যাতে ওগুলোকে স্ট্যাক করে রাখে। ওই যে আমরা ওইখানে দেখছি না, যে আমরা এখানে এখানে দেখছি গ্লাইসিনটা স্ট্যাক করে রাখে। গ্লাইসিনের ক্লোরিনটা এই যে প্রোটিনটাকে স্ট্যাকিং জেলে স্ট্যাক করে রাখে, যাতে সুনির্দিষ্ট একটা রানিং ইয়ে পাওয়ার জন্য। এখানে গ্লাইসিনের কাজ হয়ে যায়। আর এইগুলো ইউজ করা হয়। আচ্ছা, এবার আসি আমরা স্যাম্পল ব্যবহার। স্যাম্পল ব্যবহার হইতেছে যে ব্যাপারটা স্যাম্পল তৈরিতে ইউজ করা হয়। স্যাম্পল অর্থাৎ প্রোটিনটা তৈরি করার জন্য ইউজ করা হয়, যে ইলেকট্রোফোরেসিসের জন্য প্রোটিনটাকে তৈরি করার জন্য ইউজ করা হয় স্যাম্পল ব্যবহার। ওকে, স্যাম্পল ব্যবহারে কি 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 থাকে? এখানে TCHCl থাকে, SDS থাকে। SDS কি জন্য তো বলছি, গ্লিসারল থাকে এখানে। গ্লিসারল রানিং ব্যাপারে ছিল গ্লাইসিন, এখানে গ্লিসারল। গ্লিসারলের কাজ হচ্ছে এটা ডেনসিটি বাড়ায় এবং এই যে সিঙ্ক করে রাখতে হেল্প করে, যাতে ভালোভাবে ইতে সিঙ্ক হয়ে থাকে, যে ওয়েলে ভালোভাবে সিঙ্ক হয়ে থাকে। এটা হচ্ছে গ্লিসারলের মেইন কাজ। এবং এটা ডেনসিটি ইনক্রিজ করে। আরেকটা জিনিস হচ্ছে ব্রোমোফেনল গ্রুপ। ব্রোমোফেনল গ্রুপের কাজ হচ্ছে ট্র্যাক দ্য প্রোটিন। প্রোটিন কতটুক এখানে জেরের মধ্যে রান হইতেছে, কোথায় কতটুক গেছে এবং তাদের ব্যান্ডগুলা কোথায়, এটা ডিটেক্ট করার জন্য ব্রোমোফেনল গ্রুপটা ইউজ করা হয়। আর একটা হচ্ছে বিটা মার্কার তৈরি। বিটা মার্কার তৈরি আছে সিএস এর কাজ পুরোপুরি সেম। বিটা মার্কার তৈরি বিটা মার্কার তৈরি কাজ হইতেছে বিটা মার্কার তৈরি কাজ হইতেছে এই যে প্রোটিনটা 3D শেপ থেকে লিনিয়ার স্ট্রাকচারে কনভার্ট করা। অর্থাৎ বিটা মার্কার ইথানল ডাইসালফাইড বন্ডগুলো কেটে ফেলে, ডাইসালফাইড বন্ডগুলো ভেঙে দিয়ে এদেরকে ইয়ে করে দেয়, যে লিনিয়ার স্ট্রাকচারে কনভার্ট করে। এখানে কারেন্ট লাগবে 5 থেকে 15 ভোল্ট। আর 11 যে কারেন্ট লাগে 5 ভোল্ট। 11 যে ডিরেক্ট হয়েছে কারেন্টটা 5 ভোল্ট। আর উপরে একটা এমআইটি লাগে 5 থেকে 15 ভোল্ট। ওকে, এখানে আমরা কেমনে এটা কাজ করে এটা দেখাইছি। আর দুই ধরনের স্টেনিং আছে, একটা কমার্শিয়াল ব্রো স্টেনিং আর একটা হচ্ছে কপার স্টেনিং। আছে কমার্শিয়াল ব্রো স্টেনিং এসিটিক মিথানল, কমার্শিয়াল পিডিএম ব্রু আর ডিস্টিল ওয়াটার ইউজ করা হয়। এখানে মিথানলের পরিমাণ বেশি থাকে আর ডিস্টিল ওয়াটারের পরিমাণ একটু কম থাকে, 40%। দিয়ে স্টেনিং সলিউশন হিসেবে ইউজ করা হয় ডিস্টিল ওয়াটার, এসিটিক অ্যাসিড আর মিথানল। এখানে ডিস্টিল ওয়াটার পরিমাণ অনেক বেশি থাকবে, মিথানল পরিমাণ কম থাকবে। এখানে কোনো ব্লু ইউজ করবে না, কারণ এটা ডি স্টেনিং সলিউশন। তারপর হচ্ছে কপার স্টেইন। কপার স্টেইন হচ্ছে মেন প্রিন্সিপাল হচ্ছে কপারটা মেনলি জেল এবং প্রোটিন দুইটার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। জেল এবং প্রোটিন দুইটার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। এখন প্রোটিনটা যেহেতু আমাদের এসজিএস দিয়ে নেগেটিভলি কোটেড, সেহেতু কপারটা প্রোটিনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে না। এখানে এখানে পারে না। কেন পারে না? এটা এসজিএস দিয়ে কোটেড থাকে, কিন্তু এটা জেলের সাথে এটা ইন্টারঅ্যাক্ট করে। যখন ইন্টারঅ্যাক্ট করে ফেলে, যখন জেলের সাথে ইন্টারঅ্যাক্ট করে প্রোটিনের সাথে ইন্টারঅ্যাক্ট করে না, সেহেতু এখানে একটা নেগেটিভ ইমেজ তৈরি হয়। এই নেগেটিভ ইমেজটা আমরা দেখে, এই যে ইউভির মধ্যে দেখে আমরা মেনলি এই যে ব্যান্ডগুলা আইডেন্টিফাই করতে পারি, কোথায় কোন ব্যান্ড তৈরি হয়েছে। তারপর তারপর এই যে এটা মেনলি 0.3 মোলার কপার ক্লোরাইডটা, কপার ক্লোরাইড এই যে 5 থেকে 15 মিনিট দ্বারা 5 থেকে 15 মিনিট ইয়ে করলেই এটা মেনলি স্টেনিং হয়ে যায়। ওকে, আর ডি স্টেনিং সলিউশন হিসেবে এখানে ইউজ করা হয় TCHCl আর EDTA। এই দুইটা মেনলি ডি স্টেনিং হিসেবে ইউজ করা হয়। ওকে, এটুকুই হলো আমাদের
পড়ি একটা এমএস ইলেকট্রোলিসিস যেমন 11 ইলেকট্রোলিসিস। এরপরে আমরা পড়বো ব্লটিং। ধন্যবাদ সবাইকে।